নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, জিএসটি ব্যবস্থায় বড়সড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। এবং দীপাবলিতে কিন্তু দেশবাসীকে তিনি উপহার দিতে চলেছেন, যেখানে জানা যাচ্ছে যে 12% স্ল্যাব সেটা উঠে যেতে পারে এবং অত্যাবশ্যকীয় জিনিসের যে জিএসটি সেটা 5% হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন মহলে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল যে জিএসটি অনেকটা বেশি, বিশেষ করে এমএসএমই সেক্টরে, সেখানে অনেকটা অসন্তোষ বাড়ছিল। এবার কিন্তু প্রধানমন্ত্রী এই ইঙ্গিত দিয়েছেন এই সংস্কারের। তাহলে কি দুরাজ্যের এই ভোটকে মাথায় রেখেই এমনটা ইঙ্গিত দেওয়া হচ্ছে? কোথাও কি মন জয়ের চেষ্টা করা হচ্ছে? আমি এই প্রশ্নটাই রাখবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, এটা তো একটা অত্যন্ত সুখবর ইন্দ্রাণী। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই কবে থেকে এই ব্যাপারে বলে যাচ্ছেন যে জিএসটির যে বোঝাটা, সেই বোঝাটা সাধারণ মানুষের ওপরে এত ভয়ঙ্করভাবে চেপে বসেছে যে এটা কমাতেই হবে। এবং এটা প্রথম দিকে যে মানসিকতার, আমার এখনও মনে আছে অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী, সেই সময় তো জিএসটির সব চূড়ান্ত রূপ নিল। আর প্রণব মুখোপাধ্যায় যখন অর্থমন্ত্রী, তখন থেকে কিন্তু আলোচনা শুরু হয়েছে। আমার এখনও মনে আছে অমিত মিত্র আসতেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসেবে জিএসটি নিয়ে আলোচনা করতে। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত মিত্রকেও বলেছিলেন যে ওই অর্থনৈতিক যুক্তিফুক্তি যাই হোক না কেন, সাধারণ মানুষের উপরে আঘাত আসবে এমন কোনো কিছু আমি হতে দেব না। শেষ পর্যন্ত জিএসটিটা হয়েছিল এবং জিএসটিটা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়েছিল। কিন্তু জিএসটিটা যখন কার্যকর হলো তখন গোটা বিশ্বের দুনিয়ারও একটা চাপ ছিল। তারপরে এমন নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। আর এখন নির্বাচন আসছে, বিহারের ভোটের আগে এটা একটা মস্ত বড় ইস্যুও করা হচ্ছিল, জিএসটির যে বোঝাটা। কেন্দ্র রাজ্য যেখানে যেখানে নন বিজেপি স্টেট গভর্নমেন্ট, তারা বড় ইস্যু করছে। পশ্চিমবঙ্গেও ভোট আসছে, অসমেও এটারই ভালো ফল হবে যদি জিএসটিটা তুলে নেওয়া হয়। তুলে নেওয়া মানে এটাকে কমিয়ে দেওয়া হবে। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে 5% যদি করে দেওয়া হয়, দেওয়ালির সময় যদি সেটা ঘোষণা হয়, সেটা এখন 15% থেকে 5% হয়ে গেলে এটা একটা বিরাট রেহাই হবে। সুতরাং সেইটা আমার যেটা মনে হচ্ছে যে এইটা অর্থনৈতিক যে বাজারটা, সেই বাজারটা তো এখন বেশ নেতিবাচক একটা ব্যাপার আছে। শেয়ার মার্কেটের কথা না ছেড়েই দিলাম, শেয়ার মার্কেটের অবস্থা খুব খারাপ, ধস নেমে গেছে। কিন্তু সেটা অনেকে বলে যে শেয়ার মার্কেটের ধস নামাটা ধনীতন্ত্রে প্রভাব ফেলে, কিন্তু সাধারণভাবে যেটা জিডিপি বা সাধারণ মানুষের যে অর্থনীতি, সেই আমজনতার অর্থনীতি কিন্তু শেয়ার মার্কেট বা স্টক মার্কেট সেটা কিন্তু সেবির মাধ্যমে কিন্তু ডিটারমিন, সেটা পরিগণিত হয় না। কিন্তু আমি শেয়ার মার্কেটের কথা ছেড়েই দিলাম। কিন্তু জব অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ, এবং সেখানে কিন্তু একটা বাজারের যে চাহিদা, এই যে ব্যাংকগুলো এত সুদের হার কমিয়ে দিয়ে বলছে লোন নাও, বাড়ি কেনো, সারাক্ষণ তো ফোন আসে, বাড়ি কিনবেন, লোন নেবেন। তো এখন কথাটা হচ্ছে যে এই যে বাজারটাকে সক্রিয় করা যাচ্ছে না, মানুষের কনজামশন কমে গেছে, অ্যাসপিরেশনটাও ধীরে ধীরে কমতে বাধ্য। তার ফলে বিজ্ঞাপনের বাজারও খারাপ হচ্ছে। যে বিজ্ঞাপন যে ইন্ডাস্ট্রিটা, সেটা তো প্ররোচনা শিল্প, বিনয় ঘোষ বলেছিলেন, সমাজতাত্ত্বিক বিনয় ঘোষ। এই প্ররোচনা শিল্প অর্থাৎ প্রভোকেশন, একটা আর্টিফিশিয়াল অ্যাসপিরেশন তৈরি করা। গ্রামের একটি মেয়ে যে লিপস্টিক মাখতো না, সে এখন ল্যাকমের বিজ্ঞাপন, এখন তো আরও অনেক কত রকমের নাম এসছে, আমি জানি না অত সব নাম, তারা সেই লিপস্টিকগুলো কিনতে চাইছে। তো এখন যে কোনো মলে গেলে, এখন তো জেলায় জেলায় মল। সুতরাং এই যে অর্থনীতির যে সংকটটা, কেন দেখা যাচ্ছে যে মানুষ কিনতে পাচ্ছে না, ক্রয় ক্ষমতা হচ্ছে না, সেটাকে যে কারণে নরেন্দ্র মোদী কিন্তু ওই যে 1 লাখ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য স্কিম ঘোষণা করছে, তার কারণটা হচ্ছে অর্থনীতিকে চাঙা করতে চাইছে। এবং সেই কারণেই কিন্তু জিএসটিটা কমিয়ে দেওয়া, যাতে আর কি অর্থনীতির ওপরে সুপ্রভাব, অর্থনীতি মানে এটা বড়লোকদের অর্থনীতি নয়, এটা গরিব মানুষের অর্থনীতি, সেটাকে চাঙা করাটা দরকার। কেন দ্যাট ইজ অলসো পপুলিজম। রাইট উইং পপুলিজম, লেফট উইং পপুলিজম বুঝি না। আমাদের দেশে অত রাইট উইং পপুলিজম, এটা ট্রাম্পের দেশ নয়। আমাদের দেশে এখনও লেফট উইং পপুলিজম, যেটা অর্থাৎ যেটাকে আমরা পাবলিক সেক্টর মাইন্ডসেটের কথা বলতাম, যে সেটা আমরা অনেক বেশি, যে কারণে হার্ড রিফর্মের দিকে কোনো সরকারই যেতে পারে না। আমাকে অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিলেন, তখন বলেছিলেন যে ওই সম্পাদকীয় নিবন্ধে পিঙ্ক কাগজে ভালো প্রবন্ধ বেরোতে পারে যে কেন
আমাদেরকে হার্ড রিফর্মে, থ্যাচারিয়ান রিফর্মে যেতে হবে, এবং এই সমস্ত অরবিন্দ পানাগড়ি একটা সময় তিনিও বলতেন, জগদীশ ভগবতী তো কঠোরভাবে এই লাইনের মুখপাত্র ছিলেন। কিন্তু অমর্ত্য সেন বা যাঁদরা কিন্তু অন্য লাইনে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পভার্টি এলিভেশনের জন্য অন্য কথা বলেন, কনজামশন বাড়ানোর জন্য 100 দিনের প্রকল্প, যেটা কাজ নেই কিন্তু কাজ দেয়া হয় যাতে আর কি টাকাটা সার্কুলেট করে বাজারে। তো এটা একটা অন্য ধরনের অর্থনীতি, এবং নরেন্দ্র মোদী কিন্তু রাইট উইং রাজনেতা হতে পারেন, কিন্তু অর্থনীতিটা, ভারতের অর্থনীতির যে চাহিদা সেটা কিন্তু অনেক বেশি লেফট উইংয়ের, অমর্ত্য সেনের লাইনেই, ঝোলাওয়ালা বলতাম আমরা, ঝোলাওয়ালা অর্থনীতির লাইন, সেই অর্থনীতির লাইনেই চলতে হচ্ছে। তাহলে এখন জিএসটি তুলে দিয়ে ধুম করে তো হয় না, একদম সাংঘাতিক আমি একদম ছিলাম রাইট উইং হয়ে গেলাম লেফট উইং, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, এটা তো হয় না। কিন্তু ধাপে ধাপে নির্বাচনের আগে নরেন্দ্র মোদীও কিন্তু জনমুখীনতায় যেতে বাধ্য হচ্ছেন বা যাচ্ছেন বা যাবার পরিকল্পনা নিচ্ছেন, এটা কিন্তু ইন্দ্রাণী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, বেশ কিছু খবর আপনাদের জানালাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি, এবং অন্যান্য খবর এবং এই আলোচনার জন্য নজর রাখতে হবে ঘোষালনামা অনুষ্ঠান কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।